দুর্নীতির অভিযোগে পলাতক শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় 22 জন চিঠি দিয়েছে দুদক। একের পর এক অনিয়মের অভিযোগ ওঠার পর নানা বিতর্কের মুখে অবশেষে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে চলছে তোলপাড়। শেখ পরিবারের দুর্নীতি এখন বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেখ মুজিব, শেখ হাসিনা আর রেহানা থেকে শুরু করে তাদের রক্ত যেদিকে প্রবাহিত হয়েছে সেদিকে ছড়িয়ে পড়েছে দুর্নীতির ডালপালা। এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টাকা মেরে 10 বছরের জন্য জেলে যেতে হচ্ছে হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে, জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক যেন থামছেই না। কখনো লন্ডন ফ্ল্যাটে উপহার, কখনো দুর্নীতি মামলার অভিযোগ, আবার কখনো বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র থাকার প্রমাণ। একের পর এক কেলেঙ্কারির অভিযোগে আলোচনায় রয়েছেন টিউলিপ সিদ্দিক। শেখ রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। তবে বাংলাদেশের সরকারি নথি বলছে ভিন্ন রকমের কথা। বাংলাদেশের একটি জাতীয় দৈনিক এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে টিউলিপের সেই মিথ্যাচারের প্রমাণ। শেখ পরিবারের রক্ত থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও দুর্নীতি ছাড়তে পারেনি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিকের খালা অর্থাৎ শেখ হাসিনা গত 15 বছরে সে প্রায় $250 বিলিয়ন এদেশ থেকে চুরি করেছে বা পাচার করেছে, যা বাংলা টাকায় প্রায় 28 লক্ষ কোটি টাকারও বেশি টাকা হয়, যা দিয়ে বাংলাদেশে যে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে এরকম প্রায় 1000 পদ্মা সেতু নির্মাণ করা যেত। তো তাহলে বুঝেন যে কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে এবং বিদেশে পাচার করেছে। এবং এই যে শেখ হাসিনা এবং তার সহযোগীরা যে পাচার করেছে, চুরি করেছে, এই কাজে কিন্তু এই টিউলিপ সিদ্দিকী সেও যুক্ত ছিল। সে লন্ডনে বসবাস করত, কিন্তু লন্ডনে বসবাস করে সে দুর্নীতি করেছে বাংলাদেশের অর্থ সম্পদ। সে বাংলাদেশে তো দুর্নীতি করেছেই, পাশাপাশি সে লন্ডনেও দুর্নীতি করেছে, যে কারণে কিন্তু এবার দুর্নীতি, প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই লন্ডনে হাতে নাতে ধরা পড়েছে এই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার টিউলিপ সিদ্দিক সে যে দুর্নীতি, প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে যে লন্ডনেই হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে টিউলিপ সিদ্দিকী সে বাংলাদেশের নাগরিক কিনা এই বিষয় নিয়ে নতুন যে বিতর্কে সে পড়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। কিন্তু প্রথম আলোর হাতে আসা নথিতে দেখা যাচ্ছে টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি রয়েছে। তিনি এখানকার ভোটার, বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। নথিপত্রে দেখা যায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র হয় 2011 সালে। তাতে তিনি ঢাকার ধানমন্ডির 5 নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন সেটা তার খালা শেখ হাসিনার বাসা সুধা সদন। এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরও কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয়। সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকে। এই তথ্য ভাণ্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত আছে। এনআইডিতে টিউলিপের পেশা উল্লেখ করা হয়েছে বেসরকারি চাকরি, জন্মস্থান ঢাকা, ভোটার এলাকা ধানমন্ডি। তার এনআইডির তথ্যে ট্যাগ হিসেবে আছে মাইগ্রেটেড বা অভিবাসী। নির্বাচন কমিশনের অধীন এনআইডি সার্ভারে টিউলিপের বাংলাদেশি পাসপোর্টের নম্বরে উল্লেখ রয়েছে। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করে দেয় ইসি। এর মধ্যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের এনআইডিও রয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ
তারা লক করা এনআইডির তথ্য দেখতে পায় না। গত 12 আগস্ট যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসকে টিউলিপ সিদ্দিকের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের এক মুখপাত্র বলেন, টিউলিপ কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও রাখেননি। বাংলাদেশের পাসপোর্ট অধিদপ্তরের তথ্য বলছে, টিউলিপের নামে 2001 সালের সেপ্টেম্বরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। তখন তার বয়স ছিল 19 বছর। ওই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করেন টিউলিপ। এরপর তার নামে দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয়। পাসপোর্ট অধিদপ্তরের তথ্য ভাণ্ডারে থাকা তথ্য অনুযায়ী দ্বিতীয় পাসপোর্টের আবেদন ধরনে তিনি নতুন আবেদনকারী হিসেবে উল্লেখ করেন। পাসপোর্টের নাম দেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। বাবার নাম ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, মায়ের নাম রেহানা সিদ্দিক। স্থায়ী ঠিকানা দেন বাড়ি নম্বর 54, সড়ক নম্বর 5, সুধা সদন, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা। জাতীয়তা বাংলাদেশি, জন্মস্থান লন্ডন। পাসপোর্টের ফর্মে জরুরি যোগাযোগের ঘরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকের নাম লেখা হয়েছে। তিনি টিউলিপের চাচা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2011 সালে টিউলিপের নামে যখন দ্বিতীয় পাসপোর্ট ইস্যু করা হয়, তখন তার খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে 2016 সালে 2 জানুয়ারি। বাংলাদেশ নির্বাচন কমিশন ও পাসপোর্টের নথি অনুযায়ী 2011 সালের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিকের জন্য জাতীয় পরিচয়পত্র বা নবায়নকৃত বা দ্বিতীয় বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়। সেই মাসেই টিউলিপ মা ও খালার সঙ্গে ঢাকায় সরকারি অনুষ্ঠানে অংশ নেন। দ্য টাইমসের অনুসন্ধান বলছে, সেই সময়কার প্রকাশিত খবর অনুযায়ী 2011 সালের 18 জানুয়ারি টিউলিপ ঢাকায় এক সিম্পোজিয়ামে অংশ নেন। 2 দিন পর তিনি শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার ফার্স্ট লেডির বৈঠকে উপস্থিত ছিলেন। টিউলিপ 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘের 66তম সাধারণ পরিষদ অধিবেশনে যান। 2013 সালে তিনি মস্কোয় যান খালার রাষ্ট্রীয় সফরে দেখা করতে। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ও ছবি তোলেন। বাংলাদেশে যাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে, তারা বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচিত হন। টিউলিপ যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তার মা বাবা উভয়ে বাংলাদেশে জন্মেছেন। তাই তিনি একই সঙ্গে ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকত্ব রাখতে পারেন, যেহেতু উভয় দেশই দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে। বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের মাধ্যমে সেটা করতে হয়। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা তা জানতে প্রথম আলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নেয়। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন এখন পর্যন্ত করেননি। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তি 2 দেশের নাগরিক হতে পারেন, এতে আইনি কোনো সমস্যা নেই। কিন্তু তিনি সেটা স্বীকার করছেন না। বোঝা যাচ্ছে টিউলিপ অসত্যের আশ্রয় নিয়েছেন। টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার। তার এনআইডি, পাসপোর্ট সহ বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণের বিষয়ে টিউলিপ সিদ্দিকের বক্তব্য জানতে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের কাছে প্রথম আলোর পক্ষ থেকে 31 আগস্ট ইমেল করা হয়। এরপর 2 দফা তাগাদা দিয়ে ইমেল করা হয়, কিন্তু এখনো পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসকে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে তার একজন মুখপাত্র বক্তব্য দিয়েছেন। তাতে বলা হয়, প্রায় 1 বছর ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালাচ্ছে, যদিও একটি বিশ্বাসযোগ্য প্রমাণও হাজির করতে পারেনি। টিউলিপের মুখপাত্র আরও বলেন, এখন তারা তথাকথিত বিচার প্রক্রিয়াকে ন্যায্যতা দেওয়ার জন্য জাল নথি ছড়াচ্ছেন। টিউলিপ সিদ্দিক কখনো বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্ট রাখেননি। এটি তার বিশ্বাসযোগ্যতা ও সুনাম ক্ষুণ্ণ করার পরিকল্পিত প্রচেষ্টা। তিনি বলেন, মন্ত্রীদের নীতিমালা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস সিবিই ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শেষে ঘোষণা দিয়েছেন, টিউলিপ সিদ্দিক কোনো অনিয়ম করেননি। টিউলিপের এনআইডিতে জন্মস্থান ঢাকা এবং পাসপোর্টে জন্মস্থান লন্ডন লেখা। এর বাইরে বাকি ব্যক্তিগত তথ্য একই আছে। এনআইডিতে টিউলিপের জন্মস্থানের তথ্য ভুল রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনআইডি সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ভাগ্নির মতো প্রভাবশালী ব্যক্তির এনআইডি ফর্মে থাকা তথ্য যাচাই বা এ নিয়ে প্রশ্ন করার মতো অবস্থান সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকে না। তাছাড়া বাংলাদেশে এনআইডিতে নিজের নাম, মা বাবার নাম, জন্ম তারিখ, স্থান ইত্যাদি ভুল হর হামেশা থাকে। এসব ভুল সংশোধনের অসংখ্য আবেদন এখনো পড়ে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজনদের অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে
দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে টিউলিপকে 4টি মামলায় আসামি করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এসব মামলা করা হয়েছে। টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও ভোটার তালিকায় থাকার ঠিকানায় তাকে সমন পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য প্রমাণ মামলা প্রমাণের জন্য আদালতে উপস্থাপন করা হবে। শেখ পরিবারের দুর্নীতি এখন বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেখ মুজিব, শেখ হাসিনা আর রেহানা থেকে শুরু করে তাদের রক্ত যেদিকে প্রবাহিত হয়েছে সেদিকে ছড়িয়ে পড়েছে দুর্নীতির ডালপালা। এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টাকা মেরে 10 বছরের জন্য জেলে যেতে হচ্ছে হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে। সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ গোয়েন্দা বিভাগ এই তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। কেন 10 বছরের জেল হবে টিউলিপের বিষয় তদন্ত করতে বাংলাদেশে এসে কি পেল ব্রিটিশ গোয়েন্দা বিভাগ? গ্রেফতার এড়াতে কোথায় লুকিয়ে আছে টিউলিপ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রতিদিন নিত্য নতুন এক্সপেন্সিভ সব ড্রেস পরে বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন করতেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। কিন্তু গত 3 মাস যাবৎ তাতে সংবাদ সম্মেলন তো দূরের কথা, জনসম্মুখে দেখা যায়নি। এখনও তার এমপির পদ বহাল থাকায় লুকিয়ে কোনো মতে হাজিরা দিয়ে আসেন ব্রিটিশ পার্লামেন্টে। এই মুহূর্তে অনেকটা লুকিয়ে বেঁচে আছেন দুর্নীতিবাজ এই শেখ পরিবারের সদস্য। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছেন দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসি এর গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে 10 বছরের জন্য জেলে যেতে হচ্ছে টিউলিপকে। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের 90% ঋণ এসেছে রাশিয়া থেকে। এর দায়িত্বে আছে রুশ কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে হাসিনা দোসর এক ব্যবসায়ীর অবৈধ টাকায় কেনা লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনেকটাই প্রমাণের পথে। এখন শুধু রায়ের পালা, আর এমনটা হলে তার 10 বছরে জেল হতে পারে। কারণ ব্রিটেনের প্রাইমারি অ্যাক্ট 2010 অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা টিউলিপের যাতে জেল হয় সেজন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, ন্যাশনাল ক্রাইম এজেন্সি শুধু বাংলাদেশের জন্য নয়, ব্রিটেনে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। ন্যাশনাল ক্রাইম এজেন্সির বাংলাদেশে এটি দ্বিতীয় সফর। গত বছরের অক্টোবরে প্রথম সফরে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 13 বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত 2টি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে দুদক। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিগত 15 বছরে 34 বিলিয়ন ডলার চুরি করেছে বা দেশ থেকে পাচার করেছে, এবং যে টাকাটা বাংলাদেশি টাকায় 28 লক্ষ কোটি টাকা, তার চাইতেও বেশি। 28 লক্ষ কোটি টাকা তার চাইতেও বেশি। এবং যা দিয়ে বর্তমানে যে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, এরকম 1000 প্রায় 1000 পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তো তাহলে বুঝেন যে কি পরিমাণ অর্থ সম্পদ এবং টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং বাংলাদেশ থেকে চুরি হয়েছে। তো এই সম্পদগুলো আমাদের সাধারণ বাংলাদেশিদেরই, যারা আমরা এখন সরকারকে বিভিন্নভাবে ট্যাক্স দেই। আমরা সর্বক্ষেত্রেই সরকারকে ট্যাক্স দেই, এবং আমরা দেখি যে দিন দিন যায় আর ট্যাক্সের পরিমাণ বাড়ে সর্বক্ষেত্রেই। তো এই আমাদের কষ্টে উপার্জিত টাকা থেকে ট্যাক্স দেওয়ার পর সেই টাকা তারা দেশে বিদেশে পাচার করে, চুরি করে। আবার কিছু আছে যারা এই চোরদের সহযোগী, তারা আবার বড় বড় কথা বলে। তারা আবার বলে যে বাংলাদেশে তো পদ্মা সেতু হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, মেট্রো রেল হয়েছে, এগুলো বলে। অথচ বাস্তবতা কি সেটা তো বুঝতে হবে। আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতু একটা নির্মাণ করা হয়েছে, এরকম 1000 পদ্মা সেতু নির্মাণ করা যেত,
এই পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে তারা পাচার করছে। তো তাহলে বুঝেন যে বাংলাদেশের উন্নয়ন যেটা করেছে তার থেকে আরও 99 ভাগ বেশি হচ্ছে দুর্নীতি করছে, পাচার করছে, দেশ থেকে চুরি করছে। এক ভাগ শুধু উন্নয়ন করছে, আর 99 ভাগ হচ্ছে দেশ থেকে পাচার করছে, চুরি করছে, ডাকাতি করছে এরা। অথচ আবার এই চোরের বাচ্চারা আবার বড় বড় কথা বলে, মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, টানেল করছে, এই করছে। এগুলো কি তোদের বাপের টাকায় করছে? এগুলো তো এদেশের মানুষের কষ্টে অর্জিত যে পয়সা, সেই পয়সা দিয়েই করা হয়েছে। এদেশের মানুষের প্রদান করা ট্যাক্সের পয়সা দিয়েই করা হয়েছে। কিন্তু এই যে হাজার কোটি কোটি টাকা যে পাচার করেছে, এই টাকাগুলো এখন তারা আজকে ক্ষমতায় নাই, তারা দেশ ছেড়ে পালাই গেছে, আর এক দেশে গিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে। তো এর আগে আমরা যেটা দেখেছি যে এই টাকাগুলো তো বিভিন্ন দেশ থেকে, আন্তর্জাতিক ব্যাংক থেকে, বিভিন্ন দেশ থেকে লোন নেওয়া হয়েছে, ধার নেওয়া হয়েছে। ধার নিয়ে এরপরে এনে সেগুলো আবার পাচার করছে, চুরি করছে, ডাকাতি করছে। এখন সেগুলো তো আমাদেরই এখন আবার শোধ করা লাগবে, কারণ আমরা দেশের মানুষ। দিন শেষে দেশের সাধারণ মানুষ যারা, সাধারণ নাগরিক যারা, তারাই ভোগান্তির মুখে, তারাই বিপদের মুখে। আর নেতারা তো কিছু হলেই চিকিৎসা করতে যায় দেশের বাইরে, তাদের জন্য তো উন্নত চিকিৎসা দেশের বাইরে। কিছু হলেই যদি দেখে যে ক্ষমতায় আর টিকে থাকতে পারছে না, দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়। কিন্তু দিন শেষে আমাদের এদেশের মানুষের ভুগতে হয়। সেজন্য আগামী নির্বাচনে অবশ্যই এদেশের মানুষকে ভাবতে হবে যে কাকে আমাদের ক্ষমতায় আনলে আমাদের দেশের উন্নয়ন হবে, দুর্নীতি হবে না, পাচার হবে না, লুটপাট হবে না। তাদেরকে ভোট দিয়েই আমাদেরকে নির্বাচিত করতে হবে। তাহলেই আমাদের দেশটা আস্তে আস্তে করে আরও উন্নতির দিকে যাবে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামতটি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।